লেখিকা সুচিত্রা ভট্টাচার্যর শেষ বেলায়। আজ উপন্যাসের প্রথম পর্ব। আজ নিয়ে এই তৃতীয় দিন মেয়েটিকে দেখলেন শুভময়। একই জায়গায়, পার্কের একই বেঞ্চিতে, সঙ্গে আধাপঙ্গু ছেলে। ইদানিং মাঝে মধ্যে আবার প্রাতঃভ্রমণে বেরোচ্ছেন শুভময়। একসময় অভ্যেসটা তার নিয়মিতই ছিল রিটায়ারমেন্টের পর থেকেই। তখন শীত হোক, গ্রীষ্ম হোক, বৃষ্টি নামুক, কুয়াশা থাকুক, শুভময় উঠে পড়তেন কাক ভরে। সূর্য ওঠার ঢের আগেই নিজে হাতে বানানো এক কাপ চা খেয়ে জুতো মোজা গলিয়ে সোজা রাস্তায়। সাজ পোশাকেও তখন ভারী বাহার ছিল শুভময়ের। গরমের দিনে রংচঙের টি শার্ট অথবা ধবধবে সাদা তোয়ালে গেঞ্জি, শীতে লোভনীয় ডিজাইনের পুল ওভারের সঙ্গে বিলিতি হ্যাট। পরমাকে নিয়ে একবার কন্টিনেন্ট ট্যুরে গিয়েছিলেন শুভময়। তখন খোদ লন্ডন থেকে এনেছিলেন টুপিটা। স্রেফ মর্নিং ওয়াকের জন্য একজোড়া দামি স্পোর্টস শুও কিনেছিলেন শুভময়। চলনে বলনে তখন স্পষ্ট বোঝা যেত শুভময় হেজিপেজি লোক নন। সাহেবী কেতাকাননে রীতিমতো দুরস্ত। ডিভিসির প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ারটির শরীরে বয়স মোটেই তেমন দাঁত বসাতে পারেনি। হাঁটতেন তখন বেশ জোরে জোরে, লম্বা লম্বা পায়ে। ঘুরে ঘুরে তাকাতো গোল্ডেন পার্কে জগিং করতে আসা ছেলে ছোকরারা। নিজেদের মধ্যে বলাবলি করত, ওরে মেসমশাইকে দেখ, একেই বলে অক্ষয় যৌবন। ওইসব বিশেষণ তখন শুভময়কে দারুণ পুলকিত করত। চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি যে ফুরিয়ে যাননি, এই অনুভূতি দেহকে যেন আরও চনমনে করে তুলত। শরীর তাঁর এখনো বড় একটা টসকায়নি, কিন্তু ওই মন্তব্যগুলোকে এখন যেন কেমন টিটকিরির মতো লাগে। মাত্র 2.5 বছরে তিনি যে ভেতর থেকে অনেকটাই ধসে গেছেন, এ খবর তাঁর চেয়ে বেশি আর কে জানে। পরমাই তাকে ধসিয়েছেন, দুম করে মরে গিয়ে। কথা নেই, বার্তা নেই। সন্ধেবেলা বসে টিভি দেখতে দেখতে হঠাৎই বুক চেপে উফ আর্তনাদ। পর মুহূর্তে সব শেষ। ধাক্কাটা যেন স্থবির করে দিয়েছিল শুভময়কে। সেজেগুজে সকালে বেরোনোর ইচ্ছেটাও মরে গিয়েছিল তখন থেকেই। ঘুম ভাঙত নিয়মিত, কিন্তু কি এক তীব্র আলস্য যেন ভর করত শরীরে। চোখ খুলতে ইচ্ছা করে না, বিছানা ছাড়তে ভালো লাগে না। সর্বক্ষণ মনে হয় আর কি হবে, আর কি দরকার। বুকের ভেতর বাতাস বইছে হু হু। ওই ভোরবেলাতেও কান্না পেত। সত্যি বলতে কি, 2-1 দিন বালিশে মুখ গুঁজে কেঁদেছেনও। বিড়বিড় করেছেন, কেন চলে গেলে পরমা? আমায় একা ফেলে কেন চলে গেলে? তা মিলন বিরহ সবই তো অভ্যেস, সবই সয়ে যায়। নিকষ কালো অন্ধকারের মতো শোকও ক্রমশ ফিকে হয়ে আসে। পরমার মাথা খুঁড়লেও ফিরবে না। একা হয়ে গেলেও শুভময়কে এখন বেঁচে থাকতে হবে, এটাই তো রূঢ় সত্য। একটু একটু করে সত্যটাকে মেনে নিয়েছেন শুভময়। একা জীবনেরও একটা নিজস্ব ছন্দ আছে, টের পাচ্ছেন ক্রমশ। এখন আবার ভোরে উঠে প্রথমে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে ফেলেন। একবার ডাকলেই অবশ্য জগন্নাথ উঠে পড়বে, তবু স্বহস্তে চা বানানোর অভ্যেসটাকে আবার ফিরিয়ে এনেছেন। বারান্দার ইজি চেয়ারে বসে পেয়ালায় চুমুক দিতে দিতে রোজ একটা করে সকাল ফুটে উঠতে দেখেন শুভময়। দুধের গাড়ি চলে গেল ভোর মাড়িয়ে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে খবরের কাগজওয়ালারা। খুব নিচু দিয়ে উড়ে গেল একটা কাক। ঘুম ভাঙতেই চড়ুই দম্পতি কিচমিচ শুরু করেছে। সব মিলিয়ে প্রতিটি ভোরেরই একটা আলাদা সৌরভ আছে। শুভময় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন টাটকা গন্ধটাকে। কোনোদিন মনে হলো তো বেরিয়েও পড়লেন, পাজামার ওপর খদ্দরের পাঞ্জাবিটা চাপিয়ে। এখন আর দ্রুত পায়ে হাঁটা নয়, এখন যেন প্রতিটি পদক্ষেপকে শুভময় পৃথকভাবে উপলব্ধি করেন। মনে হয় এ যেন এক অন্য জীবন, অন্য বেঁচে থাকা। বেশি দূর যান না শুভময়। বাড়ি থেকে শখানেক পা গেলে 4 মাথার মোড়। বাঁয়ে ঘুরে মিনিট 2-এর মধ্যে গোল্ডেন পার্ক। ব্যাস
পার্কেই যাত্রা শেষ। পার্কে একটা অবিন্যস্ত ঝিল আছে, হাঁটেন তার পাড় ধরে ধরে। শহরতলি বলে এদিকটায় এখনো কিছু সবুজ আছে, পাখিটাকি ডাকে। শুভময় থমকে দাঁড়িয়ে দেখেন পাখিদের, শোনেন কান পেতে কখনো কোনো অচেনা পাখির ডাক শোনা যায় কিনা। তারপর আবার হাঁটা। ঝিলটাকে পুরো এক পাক ঘুরে এসে বেঞ্চিতে খানিকক্ষণ বসে থাকেন চুপচাপ। সূর্য ওঠার পরও, যতক্ষণ না সূর্য রং বদলায়। সকালবেলা আরও অনেক মানুষ আসে পার্কে, বিশেষত স্থানীয় বৃদ্ধরা। তারা একটু হাঁটল কি হাঁটল না, দখল করে নেয় পার্কের বেঞ্চ। শুরু হয় আড্ডা, গপ্প, বধূনিন্দা, পুত্রনিন্দা, ব্যাংকে জমা খরচের হিসেব নিকেশ। নিন্দেই এদের প্রাণশক্তি, হিসেব নিকেশই এদের বেঁচে থাকার রসদ। শুভময়ের পছন্দ হয় না। মনে হয় সুন্দর সকালটা কলুষিত হয়ে যাচ্ছে। পারতপক্ষে শুভময় ওইসব মানুষদের ধারের কাছে যান না। তার চেয়ে এলোমেলো ছুটে বেড়ানো ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকা ঢের ভালো। আজও চক্কর শেষ করে শুভময় একটা ফাঁকা বেঞ্চি খুঁজছিলেন। তখনই চোখে পড়ল মেয়েটাকে। পঙ্গু ছেলে আধো আধো স্বরে কি যেন একটা বলছে মাকে, বলতে গিয়ে লালা গড়াচ্ছে মুখ দিয়ে। উত্তেজিতভাবে কৃষ্ণচূড়া গাছের দিকে আঙুল দেখালো ছেলে। মা ঘাড় নেড়ে নেড়ে কি যেন বোঝাচ্ছে ছেলেকে। ভারী যত্ন করে আঁচলে ছেলের মুখ মুছে নিল। এক একটা দৃশ্য হঠাৎ করে মনে গেঁথে যায়। শুভময়ের বুকটা তিত্তির করে উঠল। আহা, ছবিটা যেন ভরিয়ে দিল আজকের সকালটাকে। মেয়েটি থাকে কোথায়? এ অঞ্চলেই কি? তাই হবে। শুভময়দের হাউজিং সোসাইটির বিস্তার বিশাল। 400-500 প্লট আছে এখানে। বাড়ি হয়েছে কম করে 100-3। কোথায় কে কখন এলো ঠাহর করা মুশকিল। অনেকে তো বাড়ি করেও থাকে না, ভাড়া দিয়ে দিচ্ছে। এ মেয়েটিও সেভাবেই কোথাও এসেছে হয়তো। বয়সে ঝিমলির চেয়ে বোধহয় বড়ই হবে। দেখে তো মনে হয় 37-38। রোগা, বেশ রোগা। মাথায় লম্বা বলে আরও যেন রোগা লাগে। শ্যামলা শ্যামলা রং, মুখে একটা আলগা শ্রী আছে। চিবুকটি ভারী ধারালো। অমন তীক্ষ্ণ চিবুক মেয়েদের মুখমণ্ডলে আলাদা ব্যক্তিত্ব এনে দেয়। ছেলেটা বছর 10-এর, কম হওয়াও বিচিত্র নয়। এই ধরনের প্রতিবন্ধী ছেলে মেয়েদের শরীরের বার একটু বেশিই হয়। ছেলে আবার দেখাচ্ছে গাছখানা। হাউ হাউ করে বায়না জুড়েছে, ফুল চায়। মেয়েটি উঠল, একেবারে নিচে ঝুঁকে আসে একটা ডাল থেকে চেষ্টা করছে ফুল ছেঁড়ার। নাগালে এসেও আসছে না ডাল। সামান্য ইতস্তত করে শুভময় এগিয়ে গেলেন। স্মিত মুখে বললেন, আমি কি সাহায্য করব? মেয়েটি চমকে ফিরে তাকালো। অপ্রস্তুত হেসে বলল, হাত পাচ্ছি না। পাওয়ার তো কথাও নয়, যত নিচে মনে হচ্ছে তত নিচে তো নেই। মেয়েটি টুকটুক মাথা নাড়ল। দীর্ঘদেহী শুভময় ডালপালা শুদ্ধ একজোড়া কৃষ্ণচূড়া নামিয়ে আনলেন। বেঞ্চি থেকে হাততালি দিয়ে উঠল ছেলেটা। 2 হাত পাখির ডানার মতো ঝাপটে ঝাপটে ডাকছে শুভময়কে। কাছে গিয়ে ছেলেটির হাতে ফুলের গোছা দিলেন শুভময়। সামান্য ঝুঁকে বললেন, নাম কি তোমার? তয় তয়। তোতন? না। ছেলেটা জোরে জোরে মাথা ঝাঁকালো। তয় তয়, তয় তয়। মেয়েটি পাশে এসেছে, হাসি হাসি মুখে বলল, ওর নাম তন্ময়। বাহ, সুন্দর নাম তো। তন্ময় কি? সেন, তন্ময় সেন। আর তুমি, মানে আপনি? আমায় তুমিই বলুন, আমি মালবিকা। তোমরা কি এখানে নতুন? নতুনই প্রায়, মাস দেড়েক হলো এসেছি। বাড়ি করে না ভাড়া? কোনোটাই নয়। আমার এক মামাতো দিদি এখানে বাড়ি করেছে, বি ব্লকে। দিদি জামাইবাবুরা অস্ট্রেলিয়া চলে গেল, ওরাই থাকতে দিয়ে গেছে আমাকে। আমাকে শব্দটিতে কেমন যেন একটা একাকিত্ব আছে। কানে বাজল শুভময়ের, তবে তিনি আর প্রশ্নে গেলেন না।
প্রথম আলাপেই অন্যের জীবন নিয়ে কৌতূহল দেখানো তার অশোভন মনে হয়। মালবিকা বলল, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? সঙ্গে সঙ্গে তন্ময় উচ্ছ্বসিত, সিটে হাত চাপড়াচ্ছে। বয়ন বয়ন। শুভময় বেঞ্চিতে হেলান দিয়ে তন্ময়ের মাথায় হাত রাখলেন। কোঁকড়ানো ঘন চুল আঙুল ডুবে ডুবে যায়। শরীরের তুলনায় মাথাটা রীতিমতো বড়। সারাক্ষণ মুখ হাঁ হয়ে আছে, জিভ বেরিয়ে থাকে লালা ঝরে অবিরাম, কিন্তু চোখের মণি দুটো অস্বাভাবিক রকমের ঝকঝকে, না টলটলে। অশ্রুবিন্দু জমে আছে কি? শুভময়ের মায়া হচ্ছিল। তন্ময়কে আলগা আদর করতে করতে জিজ্ঞেস করলেন, এ কি জন্ম থেকেই এরকম? ছেলের ওপাশে বসেছে মালবিকা। প্রশ্ন শুনে একটুক্ষণ চুপ, তারপর ছোট্ট শ্বাস ফেলে বলল, জন্মের আগে থেকেই, জেনেটিক ডিসঅর্ডার। পেটে থাকার সময় ব্রেন ডেভেলপ করেনি। ও, হাঁটারও তো দেখি সমস্যা আছে। ওই ব্রেন থেকেই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গণ্ডগোল আছে যে। চিকিৎসা চলছে নিশ্চয়ই? হই আর কি। একসময় অনেক কিছু করা হয়েছিল, এখন নিউরোলজিস্ট দেখেন, তবে আশা খুব একটা কেউই দেননি তেমন। সপ্তাহে 3 দিন দুপুরে ফিজিওথেরাপি চলে। ডাক্তারের কথা মতো হাঁটাই যতটা পারি। কথা শেষ হলো না। তন্ময় বিশ্রী শব্দ করছে, খেপে গেছে যেন হঠাৎ। কৃষ্ণচূড়ার পাপড়িগুলো ছিঁড়ছে দুহাতে। থতমত শুভময়কে মালবিকা ঠোঁটে আঙুল রেখে ইশারায় বলল, চুপ চুপ। শুভময় ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন। তাকে নিয়ে আলোচনাটা তন্ময়ের মোটেই পছন্দ হচ্ছে না। ছেঁড়া ফুলের কুচি ঝেড়ে ঝেড়ে ফেলে দিল কোল থেকে, জোরে জোরে দুলছে। তন্ময় বোধহয় সবসময় একটা খুশির দুনিয়ায় থাকতে চায়। তার অসুস্থতা নিয়ে একটা শব্দও বুঝি সে শুনতে ভালোবাসে না। অপ্রতিভ মুখে শুভময় তন্ময়ের মাথায় হাত রাখলেন। কি গো, তুমি কি আমার ওপর রাগ করলে? তন্ময়ের দুলনি থামল। ইস, ফুলগুলো ছিঁড়ে ফেললে। দেখো দেখো, ফুলগুলো কাঁদছে। এবার ভুরু কুঁচকে ফুলগুলোকে দেখছে তন্ময়, ঘাড় হেলিয়ে। আর একটা হাসি হাসি ফুল পেরে দেব, নেবে? তন্ময় মাথা দোলালো, নেবে। উঠে গিয়ে ঝুঁকে পড়া ডালটাকে আবার ধরলেন শুভময়। সামনে আর ফুল নেই, যা আছে তা বেশ খানিক ওপরে, কিছুতেই হাত পাচ্ছেন না। ঝুপ করে একটা লাফ দিলেন ওপরের ডালটাকে ধরার জন্যে, হলো না। আবার লাফালেন, আবার। উঁচু, কিছুতেই নাগাল পাচ্ছেন না। উল্টে কোমরটা খট করে উঠল। বয়স্ক মানুষটা লম্ফজম্প দেখে খিলখিল হাসছে তন্ময়, হাততালি দিচ্ছে। শুভময় হাত উল্টে ফিরে এলেন। না, আজ হলো না। বেটারা পালিয়ে যাচ্ছে। দুষ্টু ফুলগুলোকে কাল ঠিক শায়েস্তা করব। হ্যাঁ। তন্ময় মাথা নাড়ল। আবার সে ফিরে এসেছে আনন্দের জগতে। কলকল করছে কি যেন। খুশির নির্যাসটুকু ছাড়া আর কিছুরই মর্মোদ্ধার করতে পারলেন না শুভময়। মালবিকা ঠাট্টার সুরে বলল, আপনিও যেমন ওভাবে লাফাচ্ছিলেন, যদি লেগে যেত। একটু টনটন তো করছেই, তবু ব্যথাটাকে শুভময় গায়ে মাখলেন না। হাসতে হাসতে বললেন, বুড়ো হয়েছি বটে, তবে বন্ধুর জন্য এখনো এইটুকু করতে পারি। কি গো বন্ধু, পারি না? তন্ময় আহ্লাদে ডগমগ বলল, অ। হাত মেলাও তবে। খপ করে শুভময়ের কবজিখানা চেপে ধরল তন্ময়। বাপস, ওইটুকু ছেলের গায়ে কি জোর! সর্বাঙ্গ ঝনঝন করে উঠল যেন। তবু একটা আলাদা জাতের রোমাঞ্চও যেন অনুভব করলেন শুভময়। তার নিজের নাতি হাত চেপে ধরলে যে ধরনের অনুভূতি হয়, এ যেন তার থেকে ভিন্ন ধরনের। যেন এক নির্বান্ধব বালক শুধু বন্ধুত্বের লোভে তাকে আঁকড়ে ধরেছে প্রাণপণে। নিশ্চয়ই তন্ময়ের সেরকম কোনো সঙ্গী নেই। স্বাভাবিক ছেলেপুলেরা বিকলাঙ্গদের সঙ্গে মোটেই মেশে না। তাছাড়া ওই বয়সের ছেলেরা খুব নিষ্ঠুরও হয়। তারা তন্ময়ের মতো ছেলেদের ঠাট্টা বিদ্রূপ শ্লেষে পাগল করে ছাড়ে।
ব্যথা লাগা সত্ত্বেও তন্ময়ের হাত ছাড়ালেন না শুভময়, বরং নিজেও আলগা চাপ দিলেন তন্ময়ের হাতে। মালবিকা ঘড়ি দেখছে, বলল, আজ তবে উঠি? এক্ষুনি? শুভময় বলে ফেললেন। কেন, কটা বাজে? 7:10। বাড়ি গিয়ে ছেলেকে তৈরি করতে হবে, তারপর 9টার মধ্যে অফিস বেরোনো আছে। তুমি চাকরি করো? হো মা, নইলে চলবে কি করে? দিব্যি অনাড়ষ্ট ভঙ্গি, স্বচ্ছ স্বর। শুভময় তবু যেন হোঁচট খেলেন একটু। আপনা আপনি চোখ চলে গেছে মালবিকার স্মৃতিতে। বুঝতে পারলেন না সিঁদুরের রেখা আছে কিনা। অবশ্য আজকাল সিঁথি দেখে সধবা বিধবা আন্দাজ করা কঠিন। ঝিমলি তো অর্ধেক দিন সিঁদুর পরে না। পরমা এই নিয়ে গজগজ করতেন মাঝে মাঝে। ঝিমলি ঠাট্টা করে বলতো, আমার সিঁদুর পরা না পরার ওপর যদি অনুপমের বেঁচে থাকা ডিপেন্ড করে, তবে অনুপমের অমন প্রাণ না রাখাই ভালো। মালবিকাও হয়তো তেমনই। মালবিকা তো আগেই তার একাকিত্বের ইঙ্গিত দিয়ে দিয়েছে। মেয়েটা কি তবে ডিভোর্সি নাকি বিধবা? সরাসরি কৌতূহল প্রকাশ না করে শুভময় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, ছেলে কার কাছে থাকে সারাদিন? রাত দিনের লোক আছে একজন, মেয়েটা ভালো, ওই সারাদিন বাবুকে দেখে। বলতে বলতে হাসছে মালবিকা। শুধু চানটাই আমায় করিয়ে দিয়ে যেতে হয়। বাবু কিছুতেই এখন আর অন্য কারোর কাছে চান করবে না। তাই নাকি? কেন? লজ্জা। ছেলের আমার রাগ, লজ্জা, অভিমানটা একটু বেশি। মস্তিষ্ক পরিণত নয় বলেই কি তন্ময়ের আবেগ বেশি প্রখর? হয়তোবা। মস্তিষ্কের কোষ যথা নিয়মে পুষ্ট হলে হয়তো হৃদয় শুকিয়ে আসে। মালবিকা উঠে পড়েছে। শুভময় তন্ময়কে তুললেন ধরে ধরে। চলো তাহলে একসঙ্গেই ফিরি। আমার নতুন বন্ধুকে একটু এগিয়ে দিই। আপনি কোন দিকটায় থাকেন? আমার ই ব্লক, তোমাদের বি ব্লকের পেছনে। গেছো ওদিকটায়? ওই যে যেদিকে একটা দুধের ডিপো আছে, ডিপোর উল্টো দিকটাই তো আমার বাড়ি। ক্রিম কালার, দোতলা, গেটের দুপাশে দুটো দেবদারু গাছ আছে। ওমা, ওইটা আপনার বাড়ি? মালবিকা হাঁটতে হাঁটতে কথা বলছিল। বৈশাখের প্রভাতী সূর্য এখনই বেশ তেজি হয়ে উঠেছে। রোদ্দুর সোজাসুজি এসে হানা দিচ্ছে মালবিকার মুখে। হাত তুলে নিজেকে আড়াল করতে করতে বলল, বাড়িটা খুব সুন্দর। তুমি বাড়িটা চেনো? সুমতির মাঝে শরীরটা খারাপ হয়েছিল, তখন দুধ আনতে গিয়ে দেখেছি। দেখেই বোঝা যায় গৃহকর্তার রুচি আছে। মালবিকা মুখ টিপে হাসল। বাইরেটাও কি চমৎকার সাজানো। ওই সাজানোর কৃতিত্বটা কিন্তু পুরোটাই গৃহিণীর। শুভময় মাথা নাড়লেন। তার খুব শখ ছিল একটু খোলামেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, একটু বাগান টাগান করবে। তা সে তো সাজিয়ে গুছিয়ে রেখে চলেই গেল। তিনি নেই? না, ওই ভূতের বাড়িতে আমি এখন একাই। আপনার ছেলে মেয়ে? আছে, যে যার জায়গায়। ছেলে বউ বাচ্চা নিয়ে পুনেতে, মেয়ে শ্বশুর বাড়ি। জগন্নাথ বলে একটা ছেলে আছে, বছর 12-13 বয়সে আমাদের কাছে এসেছিল। সেই এখন ঘর সংসারের দেখভাল করে। আমারও, মানে ও ব্যাটাই এখন আমার গার্জেন। কথা বলতে বলতে এগোচ্ছেন শুভময়। ছেলের অন্য হাত ধরে মালবিকাও। দুদিক থেকে দুজনের হাতে ভর দিয়ে তন্ময় চলেছে বেঁকে চুড়ে। ঘুরে ঘুরে দেখছে ঝগড়ুটে শালিক, উড়ন্ত কীটপতঙ্গ, নিদ্রিত কুকুর। গোলাপি ডানার ওপর কালো ছিটছিট প্রজাপতি দেখে তো দারুণ মোহিত। আনন্দের ধ্বনি বেজে উঠল গলায়। আনন্দটা শুভময়ের বুকেও চারিয়ে যাচ্ছিল। বহুদিন পর এক পঙ্গু বালক যেন তার সকালটাকে অন্যরকম করে দিল। এই মুহূর্তে মনে পড়ছে না বাড়ি ফিরেই শুরু হবে সেই একঘেয়ে জীবন। সেই খাওয়া, খবরের কাগজ মুখস্থ করা, 2-1টা বইপত্র উল্টানো, একটু টিভি খোলা কি কম্পিউটারের সামনে বসা, স্নান, খাওয়া, বিশ্রাম, বিশ্রাম। আর দোতলার ইজি চেয়ারে অনন্ত বসে থাকা।
ঝিমলি এলে রীতিমতো সাড়া পড়ে যায় বাড়িতে। এই এটার তদারকি করছে, ওটার খোঁজ খবর চালাচ্ছে, ঘরদোর সাফসুতরো করা নিয়ে তোড়ে বকাবকি করছে জগন্নাথকে। সে এক হুরুদ্দুম কাণ্ড। তার এক্সরে চোখকে কোনোভাবেই ফাঁকি দেওয়ার উপায় নেই। বাড়ি ঢুকেই সে লেগে পড়ে কাজে। প্রথমে চলে পরিদর্শন পর্ব, তারপর নির্দেশ ছোঁড়ার পালা। বিছানার চাদর থেকে সে প্রায় অদৃশ্য ময়লা বার করতে পারে। ঘরের খাঁজ খোঁজ থেকে ধুলোর আস্তরণ, নিত্যি ঝাড়পোছ সত্ত্বেও কোথায় কোন সিলিংয়ের কোণে এক কণা ঝুল জমেছে তাও তার নজরে পড়বেই। বেচারা জগন্নাথের তখন প্রায় নাজেহাল দশা। দ্বীপ্রাহরিক আধো তন্দ্রায় শুভময় শুনতে পাচ্ছিলেন ঝিমলির গলা। জোর হম্বিতম্বি চালাচ্ছে জগন্নাথের ওপর। আজ এমন অসময়ে ঝিমলি কেন? সে তো আসে মোটামুটি ছুটির দিনে কিংবা সন্ধেবেলায়। পরমা মারা যাওয়ার পর প্রায় রোজই একবার অফিসের পর আসত। এখন অবশ্য তা হপ্তায় একদিন দুদিনে এসে ঠেকেছে। তাও আসে তো, না হলে ফোন করেও তো নেয় খোঁজ খবর। বাবুলের তো সে সময়ও হয় না। এক আধ দিন মনে হলো তো 3 মিনিটের জন্য একটা টেলিফোন, কখনো সখনো কায়দা করে ইমেলে 2-4 লাইন, ব্যাস। কাছাকাছি থাকে বলেই কি ঝিমলির বাবার জন্য উদ্বেগটা বেশি, নাকি বাবা মায়ের ওপর মেয়েদের টানটাই একটু বেশি হয়? বিছানা ছেড়ে উঠলেন শুভময়। চশমাটা পরে নিয়ে পায়ে পায়ে এসেছেন ড্রয়িং রুমে। চোখে হাসি মাখিয়ে বললেন, কিরে তুই কখন এলি? এই তো মিনিট 10। ঝিমলির কোমরে হাত। বইগুলো সব সেন্টার টেবিলে ফেলে রেখেছো কেন? ড্রয়িং রুমে কেউ এভাবে বই ছড়িয়ে রাখে? মুখে হাসি ধরে রেখেই শুভময় বললেন, ড্রয়িং রুমে আর বাইরের লোকটা আসে কি? লোক আসে না বলে বাইরের ঘর যেমন তেমন হয়ে থাকবে? একসঙ্গে কটা বই পড়ো তুমি? এখানে 2টো বাংলা গল্পের বই, ওখানে একটা ইংরেজি বই। এনশিয়েন্ট হিস্ট্রির বইটা তো সোফায় গড়াগড়ি খাচ্ছিল। ঝিমলির গলায় অনুযোগের সুর। তুমি কিন্তু আগে এরকম ছিলে না বাবা, সবকিছু কত টিপটপ রাখতে। আমি নয়, তোর মা রাখত। তা মা নেই বলে সংসারটা ছন্নছাড়া হয়ে যাবে? জগন্নাথ আছে কি করতে? নিজে না করো ওকে দিয়ে করাও। জগন্নাথ তটস্থ ভঙ্গিতে দাঁড়িয়েছিল। ঝিমলির মুখের কথা কষতে না কষতে ঝটাপট বইগুলোকে গুছিয়ে তুলে নিয়েছে। সাপটে ধরে ছুটছে পাশের কামরায়। এক সময় যে ঘরটা এবারই স্টাডি রুম ছিল, সেখানে শুধু থরে থরে বই। ঝিমলিও দৌড়েছে পিছন পিছন। দরজা থেকে নির্দেশ ছুঁড়ছে, একদম উল্টোপাল্টা করে রাখবি না। বাংলা বই বাংলার জায়গায়, ইংরেজি ইংরেজির। ওটা ম্যাগাজিনের তাকে নয়, হিস্ট্রি যাবে ওপরের র্যাকে। ঝিমলির হাত নাড়া, কথা বলার ভঙ্গি অনেকটাই ওর মায়ের মতো। ঘর সাজানোর ব্যাপারে খুঁতখুতুনিটাও ঝিমলি পেয়েছে পরমার কাছ থেকে। বলতে গিয়ে আলগা একটা শ্বাস ফেললেন শুভময়। কি হয় এত সব সাজিয়ে গুছিয়ে? সবই তো ফেলে রেখে চলে যেতে হয় একদিন। স্টাডি রুম মনোমতো করে রেখে ফিরেছে ঝিমলি। সোফায় বসে রুমালে ঘাড় গলা মুছছে। মুখ তুলে ঘুরন্ত ফ্যানটাকে দেখে নিল একবার। শুভময়ও বসেছেন মেয়ের মুখোমুখি। ঠোঁট টিপে বললেন, ওটাতে ময়লা জমেছে কিনা তা কিন্তু এখন বোঝা যাবে না। বইই গেছে বুঝতে। ঝিমলি হেসে ফেলল। আমি কি এবাড়ির জমাদার? যা খুশি করে রাখো তাই বলি। আহা, জমাদার কেন হবি? তুই হলি কুইন ভিক্টোরিয়া। ঠাট্টা করছো? রানী এলিজাবেথও বলতে পারি। তা মহারানীর আজ হঠাৎ অসময়ে আগমন যে? এবারই আসার সময় অসময় আছে বুঝি? চটছিস কেন? ওয়ার্কিং ডেতে বিকেল 4টে তো তুই। এদিকে একটা সাইটে এসেছিলাম, নতুন প্রজেক্ট শুরু হবে। কাজ তাড়াতাড়ি চুকে গেল, তাই ভাবলাম। এখানে কোথায় কাজ হচ্ছে তোদের? পৈলান, একটা হাউজিং কমপ্লেক্স। যাদবপুর থেকে আর্কিটেকচার নিয়ে পাশ করেছে ঝিমলি। চাকরি বাকরির দিকে যায়নি। 3 সহপাঠী মিলে নিজস্ব ফার্ম তৈরি করেছিল। প্রথম 2-3 বছর প্রায় মাছি তাড়াতো ঝিমলিরা।
সেই সময় বিয়েও হয়ে গেল ঝিমলির, পুচকুনও জন্মে গেল। কাজের উৎসাহে তখন ঝিমলির ভাটাও পড়েছিল কিছুটা। তারপর ছেলে একটু সাব্যস্ত হতেই আবার পূর্ণ উদ্যমে লেগে পড়েছে। গত 6-7 বছরে রীতিমতো প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের ফার্ম, কাজকর্ম পাচ্ছে নিয়মিত। এই তো কিছুদিন আগে দমদমে একটা অডিটোরিয়ামের কাজ করলো। সল্টলেকে একটা বড় স্কুলের প্ল্যান করার বরাত পেল। একখানা মাঝারি হোটেল বানিয়ে এলো শিলিগুড়িতে। সঙ্গে টুকটাক বাড়িঘর, হাউজিং কমপ্লেক্স তো চলছেই। শুভময় জিজ্ঞেস করলেন, এটা কি বেশ বড় কাজ? খুব ছোটও নয়, একটা কম্পাউন্ডের মধ্যে 6টা বাড়ি হবে, 6x12, 72খানা ফ্ল্যাট। কমিউনিটি হল থাকবে, জেনারেটর স্পেস, ওয়াটার রিজার্ভার, বাচ্চাদের জন্য মিনি পার্ক বাগেরা বাগেরা। বাহ, ভেরি গুড, চালিয়ে যা। শুভময়ের মুখে তৃপ্তির হাসি। তুই যখন আর্কিটেকচার পড়তে চেয়েছিলি তখন ভাবিনি এ লাইনে তুই সত্যি সত্যি সাইন করবি। এখনো তো কিছু হয়নি বাবা, মাইলস টু গো। তোর ফার্মে কি একটা প্রবলেম হচ্ছিল বলছিলি না? হ্যাঁ, রজতাবুটা বেগুরবাই করছে, পায়ে পা লাগিয়ে ঝামেলা পাকাচ্ছে মাঝে মাঝেই। পসিবলি ওর নিজের একটা সেপারেট বিজনেস করার ইচ্ছে। তা তোকে ওরা ছেড়ে দে, ধরে রেখেছিস কেন? একটু সেন্টিমেন্ট তো আছেই আমাদের। 9 বছর একসঙ্গে কাজ করছি, প্লাস ওর ভালো ভালো কানেকশন আছে। আমরা ভয় পাচ্ছি ও আমাদের ক্লায়েন্ট ভাঙিয়ে নিতে পারে। তা বনিবনা না হলেও একসঙ্গে চলবি? তাড়াবো, তবে ওর কনভিনিয়েন্ট টাইমে নয়, আমাদের সুবিধে মতো। বলতে বলতে ঝিমলি হাঁক পারল, জগা, এই জগন্নাথ। জগন্নাথ হোঁচট খেতে খেতে এসেছে। ডাকছো দিদি? খাবারগুলো সব টেবিলেই পড়ে রইল, তুই কি রে? শুভময় ভুরু নাচালেন। কি এনেছিস? আঙুর আছে, আপেল, বেদানা। আমি কি রুগী? অন্য খাবারও আছে, চিকেন প্যাটিস, পেস্ট্রি, চলবে? না চললেও কিছু করার নেই। তোমাদেরই ধ্যাধেরে গোবিন্দপুরে তো ওই একটাই মাত্র ভদ্রলোকের মতো দোকান। আগে থেকে তো আসার প্ল্যান ছিল না, তাহলে নয় আমাদের ওদিক থেকে কিছু নিয়ে আসতাম। এটা কিন্তু ঠিক বললি না ঝিমলি, এদিকেও আজকাল কম দোকানপাট হয়নি। তুই নেহাত বেটাইমে এসেছিস তাই। যতই লড়ে যাও বাবা, গোবিন্দপুর ইজ গোবিন্দপুর। চক্রবেড়িয়া থেকে আসা যাওয়া করতে প্রাণ বেরিয়ে যায়। তাও তো আসিস গাড়িতে। হলেও বা রাস্তাঘাটের যা ছিঁড়ি, প্লাস সময়। না এলেই পারিস। অমনি ঠোঁট ফুলে গেল তো। ঝিমলি ঝুঁকে ছুঁল শুভময়কে। মা মারা যাওয়ার পর তুমি একেবারে সেন্টুর ট্যাবলেট বনে গেছো বাবা। কাম অন, চিয়ার আপ, এনজয় দ্য প্রেজেন্ট লাইফ। একা থাকারও কিন্তু একটা আলাদা চার্ম আছে। মেয়ে সান্ত্বনা দিচ্ছে না উপদেশ? এককালে শুভময়ের মনে হতো ঝাড়া হাত পা মানুষরাই বুঝি সুখী বেশি। পরমা টিকটিক করলেই বলতেন, যেদিকে দু চোখ যায় চলে যাব, তোমাদের সংসারের এই জাঁতাকল আর সহ্য হয় না। হায় রে, আজ তো তিনি মুক্তই, তবু মন হঠাৎ হঠাৎ বন্ধনের জন্য আঁকুপাকু করে কেন? মানুষ যে কি চায়, আর যা চায় তাই বা মুখ ফুটে বলতে পারে কই? এই যে ঝিমলি মাসে 4-5-6 হানা দেয় এ বাড়িতে, ঝঞ্ঝার মতো আসে, ঘূর্ণির মতো চলে যায়। ভালো লাগে শুভময়ের, খুবই ভালো লাগে। তবে মনটা খচখচ করে তো। কত কথা জমে থাকে বুকে। অতীতের কত তুচ্ছাতি তুচ্ছ ঘটনা আপন মনে বলে যেতে প্রাণ চায়। মনে হয় এও যেন এক নকশি কাঁথায় ফোঁড় দেওয়া। কিন্তু সেসব শোনার সময় কোথায় ঝিমলি? বাবুলের সঙ্গে মাপা সময় টেলিফোন, কি 4 লাইনের ইমেলেও কি এঁকে দেওয়া যায় সেসব কথা? শুভময় আলগাভাবে হাসলেন। আমি আমার জীবনটাকে এনজয় করছি না কে বলল তোকে? দিব্যি আছি। আমি বলতে চাইছিলাম, তোরা যদি সুযোগ পাস আসবি, সময় পাস আসবি। আফটার অল তোরা তো সব কাজের মানুষ, তুই, বাবুল।
দাদার কথা বাদ দাও বাবা। দাদাটা একেবারে টিপিক্যাল ছাপোষা ফ্যামিলি ম্যান এবং স্বাভাবিকভাবেই স্বার্থপর। নিজের বউ বাচ্চা ছাড়া তার দুনিয়া নেই। কবে দাদা কার জন্য কি ভেবেছে বলো তো? আমি যেভাবে 5 জনকে নিয়ে থাকি। বলতে বলতে ব্যাগ থেকে মোবাইল বার করে টকাটক নম্বর টিপছে ঝিমলি। খুদে যন্ত্রটা কানে একটুক্ষণ চেপে রেখে অন্য প্রান্তের সঙ্গে কথা শুরু করল। হ্যালো মা, পুচকুন কোথায়? কেন যাবে না কেন সাঁতার ক্লাসে? না না, ওকে একদম প্রশ্রয় দেবে না। বলো আমি যেতে বলেছি। আমি এ বাড়িতে বাবার কাছে এসেছি। হ্যাঁ, বাবা ভালো আছে, ফিট। পুচকুনকে কোষে দাবরানি দাও তো। বলতে পারছি না, রাত হতে পারে, ছাড়ছি। ঝিমলির শাশুড়িকে নিয়ে কোনো প্রশ্ন করার অবকাশ পেলেন না শুভময়। নাতিকে নিয়েও নয়। ফোন শেষ করেই ফের ঝিমলি মোবাইলের বোতাম টিপছে টকাটক। যন্ত্র কানে চেপে কথা জুড়েছে কেজো সুরে অফিসের কারুর সঙ্গে। শেষ হতে না হতে মোবাইল এবার নিজেই বেজে উঠল। আবার কথা চলছে। বাক্যালাপের মাঝেই ঝিমলির চোখ ঘুরছে গোটা ঘরে। আঙুলের ইশারায় দেওয়ালে টাঙানো যামিনী রায়ের কপিটাকে মুছতে বলল জগন্নাথকে। মিনিট 5-7 পরে শেষ হয়েছে ফোনালাপ। হ্যান্ডসেট ব্যাগে পুরে জগন্নাথকে ফের হুকুম, এই ফলগুলো সব ধুয়ে রেখেছিস? বাঁধানো ছবিটা দুরন্ত করে ফেলল জগন্নাথ। এই রাখছি। রাখছি নয়, এখনই রাখ। আঙুরগুলোকে কম করে 3 বার ধুবি। আঙুর সবচেয়ে বেশি কন্টামিনেটেড ফ্রুট, ওতে সবচেয়ে বেশি পেস্টিসাইড পড়ে। শুভময় হালকাভাবে বললেন, এই সময় আঙুর আনতেই বা গেলি কেন? আম টাম হলে নয় কথা ছিল। আম এখনো ভালো ওঠেনি বাবা। বাজারে এসেছে কিছু কার্বাইড মারা হিমসাগর। হ্যাঁ গো দিদি, এই বছর বাজারে যেন আম আসছেই না। দামও খুব চড়া, 30 টাকা কেজি, ভাবতে পারো? জগন্নাথ মাথা দোলালো। আমি তো ঠিকই করে ফেলেছি, 15-র নিচে না নামলে আমি কিনবই না। বক্তৃতা রেখে যা বললাম সেটা আগে কর, আর পারলে আমায় একটু চা খাওয়া। জগন্নাথ চলে যেতে গিয়েও থামল। চায়ের সঙ্গে তোমায় প্যাটিস দিই? আমি খাবো না, বাবাকে দে। তুইও খেয়ে নে গরম গরম। শুভময় ভুরু কোঁচকলেন। তাই বা খাবি না কেন? খা, সারাদিন ছুটে বেড়াচ্ছিস। ধুস, প্যাটিস ভাল লাগে না। তাহলে পেস্ট্রি খা। খেপেছ? দেখছো না কেমন মুটোচ্ছি? পুচকুন পর্যন্ত সেদিন বলছিল তোমার পেটে টায়ার গজাচ্ছে মা। শুভময় শব্দ করে হেসে উঠলেন। পুচকুন আজকাল এসব বলে নাকি? ভারী ওস্তাদ হয়েছে তো। কথায় তো তিনি একেবারে ঝুনো নারকোল। আজকাল কি ডায়লগ ছাড়ে জানো? প্লিজ মা, পড়াশোনা নিয়ে আমায় আর প্রেশার দিও না, আমার ডিপ্রেশন হয়। সর্বনাশ, কোত্থেকে শিখলো এসব? স্কুলেই শিখেছে। আজকালকার ছেলেমেয়েরা যা পাকা। চোখ কুঁচকে মেয়েকে একটু দেখলেন শুভময়। তার 34 ছুঁই ছুঁই মেয়েটা তেমন রূপসী নয় বটে, তবে একসময় ভারী লাবণ্য ছিল মুখে। কমনীয়তা অনেকটাই কমে গেছে এখন, কিছুটা বা সংসার করতে গিয়ে, কিছুটা বাইরের কাজকর্মের তাড়নায়। হালকা একটা উদ্বেগও যেন লেগে আছে মেয়ের মুখমণ্ডলে। ছেলেকে নিয়ে এখন থেকেই কি খুব টেনশন করে ঝিমলি? শুভময় চোখ কুঁচকেই জিজ্ঞেস করলেন, কিন্তু পুচকুন ওসব কথা বলে কেন? নিশ্চয়ই তুই ওকে খুব চাপ দিস। প্রেশার তো একটু দিতেই হয় বাবা। কিসের প্রেশার? সবে তো বেচারার ক্লাস 3। মনে করে দেখ তো, তোদের ওই বয়সে তোদের পড়াশোনা নিয়ে আমি কণামাত্র মাথা ঘামিয়েছি? তোদের মা হয়তো একটু ট্যাক ট্যাক করতো, আমি তাকেও মানা করতাম। শুভময়ের কথাটাকে সেভাবে আমলই দিল না ঝিমলি। মাথা ঝাঁকিয়ে বলল, সময় বদলে গেছে বাবা। টাফ ডেজ আর অ্যাহেড নাও। পুচকুনের দৌড় শুরু হয়ে গেছে। এখন পা পিছিয়ে পড়লে অন্যরা ওকে ধাক্কা মেরে টপকে যাবে। বাবা মাকেও এখন প্রতিটি মুহূর্তে অ্যালার্ট থাকতে হয়। পলকের জন্য তন্ময়ের মুখটা মনে পড়ল শুভময়ের। প্রায় পুচকুনের সময় পৃথিবীতে এসেও জন্ম থেকে সেই ছেলেটা ওইসব ইঁদুর দৌড়ের বাইরে।
অপরিণত মস্তিষ্ক হওয়ার তবে কিছু সুফলও আছে। তন্ময় জোর বেঁচে গেছে। ছেলেটা সুস্থ স্বাভাবিক হলে মালবিকাও হয়তো ঝিমলির মতো করেই তন্ময়ের পিছনে লেগে থাকত। আশ্চর্য, শুভময় হঠাৎ ঝিমলির সঙ্গে মালবিকার তুলনা টেনে আনলেন কেন? পুচকুনের সঙ্গে তন্ময়ের? শুভময়ের হাসি পেয়ে গেল। একটা স্নিগ্ধ কুলকুল স্রোত যেন চোরাভাবে বয়ে গেল বুকের মধ্যে। কটা দিনেরই বা আলাপ, জোর 10-12, কিন্তু এর মধ্যে কি অদ্ভুত একটা মায়ায় তাঁকে জড়িয়ে ফেলেছে তন্ময়। আগে ভোর হলে বেরোতেন নেহাতি অলসভাবে, গেলেও হয় না গেলেও হয়, এমনই এক উদাসীন মেজাজ। এখন দিনের আলো ফুটল কি ফুটল না, অমনি বেরোনোর জন্য কি ছটফটানি। ওই খলখল হাসি, টলটলে চোখ যেন চুম্বকের মতো টানে শুভময়কে। ছেলেটার সঙ্গে দেখা হওয়া, বসে বসে অর্থহীন কিছু বুলি শোনা, কানের পর্দায় তার খুশিটুকু মেখে নেওয়া, এর জন্যই শুভময়ের বেঁচে থাকা খানিকটা রঙিন হয়ে উঠেছে এখন। মাঝে একটা দিন মালবিকার ঘুম ভাঙতে দেরি হয়েছিল বলে আসেনি তন্ময়রা। সেই গোটা দিনটা শুভময়ের যে কি বিশ্রী কেটেছিল। তন্ময় মালবিকার গল্প বলবেন নাকি ঝিমলিকে? সুযোগ পেলেন না। ঝিমলির ভ্যানিটি ব্যাগে আবার সুরেলা ধ্বনি, সেলফোন ডাকছে। ঝিমলি কামিজের ওপর দিয়ে রং ওড়না গুছিয়ে উঠে দাঁড়ালো। টেলিফোনে কথা বলতে বলতে চলে গেল ভেতর বারান্দায়। সেন্টার টেবিলে সিগারেট প্যাকেট আর লাইটার গড়াগড়ি যাচ্ছে। প্যাকেটটা হাতে তুললেন শুভময়। 4টে সিগারেট আছে এখনো। কাল বিকেলে কিনেছিলেন, মাত্র 6টা খরচ হয়েছে। এককালে ভয়ঙ্কর নেশা ছিল ধূমপানের। দিনে 2-3 প্যাকেট তো উড়েই যেত। পরমা বিরক্ত হতেন, নিষেধ করতেন, কিন্তু শুভময় কর্ণপাত করেননি তখন। অথচ কি আশ্চর্য, পরমা চলে যাওয়ার পরে ওই তীব্র আসক্তিটা আপনা আপনি কমে গেল। মৃত্যুর ভয় নয়, তেমন কোনো বাহ্যিক কারণ ছাড়াই। কেন যে মরল, জগতের কত কিছুর যে কার্যকারণ খুঁজে পাওয়া ভার। প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে নাড়াচাড়া করলেন শুভময়। এই মুহূর্তে একটা খেতে ইচ্ছে করছে, ধরাবেন কি? লাইটার জ্বালাচ্ছেন, নেবাচ্ছেন, ভাবতে ভাবতে ধরিয়েই ফেললেন। জগন্নাথ প্লেটে 2খানা প্যাটিস রেখে গেল। মুখে তুলতে বিন্দুমাত্র উৎসাহ বোধ করলেন না। চোখ বুঝলেন, তামাকের আমেজ গ্রহণ করছেন মস্তিষ্কে। ঝিমলি ফিরেছে, 2 হাতে 2খানা চায়ের কাপ। একটা কাপ শুভময়ের সামনে রেখে বলল, এ কি, শুরু করনি এখনো? খাও খাও, অলরেডি এগুলো তো আধমরা। শুভময় উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, এবার কে বাঁশি বাজালো? ঝিমলি হেসে ফেলল, স্বয়ং কেষ্ট ঠাকুর। অনুপম কি বলছে? এমনি, এ সময় করে মাঝে মাঝে। হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় বইয়ের একটু খোঁজ খবর নেওয়া দরকার। আজ অবশ্য কারণও আছে। শুভময় বললেন না কিছু, তবে দৃষ্টিতে প্রশ্ন ফুটল। ঝিমলি চোখ ফেরালো। বাপির জন্য কবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করবে জিজ্ঞেস করছিল। কি হয়েছে বেআই মশায়ের? এই বয়সে যা হয়, ক্যাটারাক্ট। ডক্টর তানেজা দেখে বলবেন কতটা ম্যাচিওর করেছে, তারপর মাইক্রোসার্জারি। আমার অবস্থাটা বোঝো, কবে ডাক্তারের ডেট নেবে তাও আমাকে বলে দিতে হবে। অনুপম অনেকটাই ঝিমলির ওপর নির্ভর করে। ঝিমলির মতামত ছাড়া কোনো সাংসারিক সিদ্ধান্তই নেয় না, শুভময় জানেন। হেসে বললেন, সত্যি তোকে কত ঝুঁকি না পোয়াতে হয়। ঠাট্টা করছো? ঈষৎ অভিমান ফুটল ঝিমলির স্বরে। আমার জ্বালা তুমি কি বুঝবে? ঘর সামলাও, বাইরে সামলাও, শুধু ডিউটি ডিউটি ডিউটি। এই যে আজ তোমার কাছে এলাম, লাস্ট উইকে হয়ে ওঠেনি। আজ এদিকে এসেও না এলে তোমার তো মুখ হাঁড়ি হতো। শুভময় আহত মুখে বললেন, আমি তোকে কখনো কিছু বলেছি? রেগুলার ফোনে খবর নিস, আমি তো তাতেই খুশি। আমি সব জানি, ছোট মাসি আমায় বলেছে। সরমা? কি বলেছে সরমা? তুমি ছোট মাসিকে টেলিফোনে বলনি কেউ তোমার খবর রাখে না, কবে মরে থাকবো কেউ টের পাবে না? ছোট মাসি আমায় এক গাদা কথা শুনিয়ে দিল। দাদাকে তো কেউ হাতের কাছে পায় না, সকলে তাই।
আহ ছাড় না বাপু, তুই তোর মতো দেখাশোনা করিস, বাবুল তার মতো। ফোন টোন তো করে। বুঝেছি, ছেলের বেলায় 7 খুন মাপ, আর আমি যে প্রাণের টানে সব ফেলে পরিমরি করে ছুটে আসি সেটা কারণ নজরে পড়ে না। এই দেখো, কি বললাম কি বুঝলি? আহা তুই তো করিস। অভিমানটাও পর্যাপ্ত পরিমাণে প্রকাশ করার সুযোগ পেল না ঝিমলি। ফোঁস ফোঁস শ্বাস ফেলছে, আবার সেলফোন। নাক টানতে টানতে যন্ত্র কানে চাপল। নিবিষ্টভাবে শুনল ও প্রান্তের কথা। মোবাইল অফ করে ভেজা হাসি উপহার দিল একখানা। আর কি, সমন এসে গেছে, এক্ষুনি হাজরা গিয়ে এক ক্লায়েন্টের সঙ্গে বসতে হবে। ব্যাস, শুধু কথাটুকু খুঁজতে যা দেরি। 2 মিনিটের মধ্যেই ঝপড় ঝপড় নেমে গিয়ে নিজের পয়সায় কেনা মারুতিতে চেপে উবে গেল ঝিমলি। পায়ে পায়ে বারান্দার ইজি চেয়ারে এসে বসলেন শুভময়। একটা বিকেল ফুরিয়ে যাচ্ছে, আরও একটা দিন খসে গেল জীবন থেকে। জগন্নাথ এসে ডাকল, বাবা আজ বেরোবেন না? শুভময় উত্তর দিলেন না। হঠাৎই যেন ভার হয়ে আসছে বুকটা। কোথায় যাবেন, কেনই বা যাবেন? আজ এ পর্যন্তই। আজকের পাঠ কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো নমস্কার।